আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে আমরা তোমাদের এই গণিত বই থেকে মূলত ৫ এবং ৬ নম্বর পৃষ্ঠাটা সমাধান করবার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকের ভিডিওতে মূলত আমরা ৫ এবং ৬ নম্বর পৃষ্ঠায় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির গল্প অর্থাৎ গল্পের মাধ্যমে ডেসিমেল সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ঘটনাটা আমরা জানবার চেষ্টা করব। তাহলে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে এবং বোঝবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করি। দেখো এখানে বলা হচ্ছে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই মোট ১০টি চিহ্ন দিয়ে সংখ্যা তৈরি করার যে পদ্ধতি ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট বের করেছিলেন সেটিকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হলো আর্যভট্ট। চলো এবারে গল্পের মতো করেই শুনি কিভাবে আর্যভট্ট এই পদ্ধতিটা চিন্তা করেছিলেন। আর্যভট্ট ভাবলেন, আমি যদি সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে নিচের মতো করেই প্রকাশ করব। অর্থাৎ নিচে তোমরা যে এই যে একটা বক্সের মধ্যে বিভিন্ন অঙ্ক দেখতে পাচ্ছ, তিনি প্রথম পরিকল্পনা করেছিলেন তিনি যদি কোনো সংখ্যাকে প্রকাশ করতে চায় তাহলে এভাবেই প্রকাশ করবে। এরপর উনি লিখলেন, কি লিখলেন? এভাবে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ মোট ১০টি অঙ্ক লিখলেন। দেখো এখন উনি ভাবলেন, আমার কাছে যতগুলো চিহ্ন ছিল সব একবার করে লেখা শেষ। মানে ১ থেকে ৯ পর্যন্ত যে চিহ্নগুলো ছিল সে একবার করে লিখে ফেলছে। এখন যদি একটু খেয়াল করি তাহলে দেখব রোমান পদ্ধতির মতোই প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়তে থাকে। অর্থাৎ ১-এর সাথে ১ যোগ করলে ২ পাবো, আবার ২-এর সাথে ১ যোগ করলে ৩ পাবো। এখন যদি আমি আবার লিখতে থাকি তাহলে ৯-এর পরে কি লিখব এটা সে ভাবতে থাকলেন। এভাবে সে প্রথমবার লেখা শেষ করলেন। প্রথমবার তো তিনি লিখেই ফেললেন। ০ থেকে এভাবে ৯ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক একবার করে লিখলেন। এরপর সে একটা শূন্য লিখলেন। কিন্তু শূন্যর পরে কি লিখবে এটা সে ভাবতে থাকলেন। কিন্তু আমি যে সবগুলো চিহ্ন একবার ব্যবহার করেছি সেটা তো সংখ্যায় লিখতে হবে। সেটা আমি কোথায় লিখব এইটা চিন্তা করে সে অনেক ভাবতে থাকলেন। এরপর সে কি করল? দেখো এই যে শূন্য মানে উপরে আমরা যেটা দেখাচ্ছিলাম যে শূন্যটা সে লিখলো। এই শূন্য লেখার পর সে ভাবার পরে সে ভাবতে থাকলো যে কিভাবে লিখতে পারি? আমি তো একবার করে সবগুলো অঙ্ক ব্যবহার করেই ফেলেছি। এরপর কিভাবে লিখা যেতে পারে? এরপর সে চিন্তা করলো এই শূন্যের সামনে সে ১ দিবে। অর্থাৎ শূন্যের বাম পাশে সে ১ দিবে। কেন দিবে? সে এটা বোঝাতে ১ দিবে যে শূন্য একবার লেখা হয়েছে। এরপর সে এই ঘরে কি দিবে? তাহলে ১ এর সামনেও ১ দিবে। কারণ ১ কয়বার লিখা হয়েছে? একবার লিখা হয়েছে। ২ এখানে লিখে ২ এর সামনে কি দিবে? ১ দিবে। কারণ ২ কয়বার লিখা হয়েছে? একবার লিখা হয়েছে। এভাবে সে চিন্তা করতে থাকলেন এবং লিখতে থাকলেন। সংখ্যাগুলো লেখা শেষে এটা বোঝাতে ০ লিখলাম এবং ১ লিখলাম প্রত্যেকটি সংখ্যার বাম পাশে। কারণ হলো একবার করে লেখা শেষ হয়েছে। ওই যে একটু আগে বললাম যে ২ এর সামনে ১ দিল কেন? কারণ ২ একবার লেখা হয়েছে এটা বোঝাতে। ৩ এর সামনে ১ দিল কেন? সে ৩টা একবার লিখা হয়েছে। এখানে শূন্যের সামনে ১ সে কেন দিল? কারণ শূন্য একবার লিখা হয়েছে এটা বোঝানোর জন্য। এরপর তিনি বললেন, শুধু ১ এবং ১০-এ ০ এর বাম পাশে ১ কিন্তু একই অর্থ প্রকাশ করে না। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এইখানে যে ০ তারপরে যে ১, এই যে ১, এই ১ এবং এখানে যে ১০ লিখা আছে বা শূন্যের বাম পাশে যে ১ আছে, এই ১ এবং এই ১ কিন্তু এক নয়। অর্থাৎ একই অর্থ প্রকাশ করছে না। অর্থাৎ এদের মান কিন্তু এক নয়। এদের মান কি নয়? এক নয়। কারণ আমরা নিশ্চয়ই জানি যে ১ কে যদি স্বাভাবিকভাবে লিখা হয় ১ তাহলে সেটা একটি অঙ্ক বোঝাবে একক স্থানীয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে শূন্যের বাম পাশে ১ অর্থাৎ এটা দশক স্থানীয় অঙ্ক। অর্থাৎ মানের ভিন্নতা রয়েছে। আচ্ছা, কারণ এরপর বলছেন কারণ ১০-এ ০ এর বাম পাশের ১ বলছে আমরা সবগুলো সংখ্যা একবার লিখে ফেলেছি। কয়বার লিখে ফেলেছি? একবার লিখে ফেলেছি। এখন যদি আমি আবার একবারের পর এভাবে লিখতে থাকি তাহলে কি হবে? অর্থাৎ তিনি চিন্তা করলেন একবার তো লিখা শেষ। তাহলে এখন যদি আমি আবার লিখতে থাকি তাহলে কি ঘটবে? এরপর সে এই চার্টে এভাবে লিখলেন। দেখো প্রথম চারটা তো আমরা আগেই দেখেছিলাম ০ থেকে ৯ পর্যন্ত। এরপর দেখো ০ র সামনে ১ দিল কারণ একবার ০ লেখা হয়েছে এটা বোঝাতে গিয়ে। তো এভাবে সে প্রত্যেকটা অঙ্কের সামনে ১ দিল কারণ প্রত্যেকটা অঙ্কই তার একবার করে লেখা হয়ে গিয়েছে এটা বোঝানোর জন্য। এরপর দেখো প্রত্যেকটা অঙ্কের সামনে আবার তো সে ২ দিল।
কারণ কি, শূন্য দুইবার লেখা হয়েছে, এই যে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইবার লেখা হয়েছে। আবার এখানে একের সামনে দুই দিল কেন? কারণ এইখানে এক, এখানে এক, দুবার করে লেখা হয়েছে। এখানে দুইয়ের সামনে দুই দিল কারণ কি, এইখানে দুই, এখানে দুই, দুবার করে লেখা হয়েছে। তো এটা বোঝাতে তিনি সবগুলো অঙ্কের সামনে মূলত কি দিলেন? দুই দিলেন। দেখো এখানে ২০ এর ২ এবং ১২ এর ২ কিংবা শুধু ২ এর মান কিন্তু এক নয়। তিনি বোঝাতে চাচ্ছেন যে শূন্যের সামনে যে ২, এটা তিনি এইটা বোঝাতে গিয়ে লিখেছেন যে শূন্যটা দুইবার লেখা হয়েছে। কিন্তু ১২র সাথে যে ২ আছে, এই ২ কিন্তু এই শূন্যের বাম পাশে যে ২ এবং এইখানে একক স্থানীয় যে ২, এই ৩টা ২ এর মিনিং কিন্তু এক নয়। তিনি এটাই বারবার বোঝাতে চাচ্ছেন। এখন আমরা যখন রোমান সংখ্যায় এক্স এক্স লিখি, তাহলে ১০ আর ১০ যোগ করে ২০ বোঝাচ্ছি। অর্থাৎ আমরা নিশ্চয়ই জানি রোমান সংখ্যায় যদি এক্স আর এক্স পাশাপাশি লিখি, আমরা জানি এক্স এর মান ১০, আবার এক্স এর মান ১০, তার পাশাপাশি বসলে তাদেরকে আমরা ২০ বোঝাচ্ছি। এই জন্য তিনি বললেন তাহলে ১০ আর ১০ যোগ করে ২০ বোঝাচ্ছে। কিন্তু আমাদের এই নিয়মে ১০ লিখলে ১ এর ১ আর ০ যোগ করে কিন্তু ১ বোঝাচ্ছে না। তার মানে সে বোঝাতে চাইলেন যে আমরা যে এখানে ১ আর ০ লিখলাম, এই ১ আর ০র মানে কিন্তু মূলত ১ নয়। কারণ ১ আর ০ যোগ করলে তো ১ হবে। কিন্তু ১ আর ০ যোগ করলে যে ১ হয়, সেই ১ কিন্তু শূন্যের সামনে ১ লিখলে এটা বোঝাবে না। অর্থাৎ রোমান সংখ্যায় যেভাবে বোঝায় যে ১০ আর ১০ পাশাপাশি লিখলে ২০, এখানে ০ আর ১ এটাকে পাশাপাশি লিখে যোগ করলে এটা ১ হলেও এটা মূলত ১ বোঝাচ্ছে না। এটা সে বোঝাতে চাচ্ছেন। তিনি কিন্তু তখনও এসব সংখ্যার নাম দেননি। অর্থাৎ সে বারবার সংখ্যাগুলো কতবার লিখছেন এটাই চিন্তা করে সে বারবার লিখে যাচ্ছিলেন। এর কোনো নাম দেননি। অর্থাৎ ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ বা ২৪, ২৫, ২৬ এভাবে কোনো সংখ্যার সে নাম দেননি তখনও। তিনি বোঝালেন যে আমি সবগুলো প্রতীক কতবার লিখেছি সেটা বোঝানোর জন্য সেই সংখ্যাটি বসাচ্ছি। এভাবে তিনি কত পর্যন্ত লিখতে পারবেন, এভাবে সে চিন্তা করতে থাকলেন মূলত কত পর্যন্ত সে লিখতে পারবেন। এরপর সে ভাবলেন তাহলে যে ৯টি প্রতীক আছে সবগুলো দিয়ে দুইবার যদি নানাভাবে লিখি তাহলে আমরা ৯৯ পর্যন্ত বা ৯৯ পর্যন্ত লিখতে পারবো। অর্থাৎ তিনি ভাবলেন যে ৯টি তো প্রতীক আছে, তাহলে এই ৯টি প্রতীকের প্রত্যেকটা যদি দুইবার করে ব্যবহার করা হয় তাহলে সর্বোচ্চ আমরা ৯৯ বা ৯৯ পর্যন্ত লিখতে পারবো। এরপর উনি আবার আটকে গেলেন যে এরপর কি করা যায়? অর্থাৎ ৯৯ কি শেষ হয়ে যাবে? এরপর কি করা যায় বা কিভাবে সংখ্যাগুলো বাড়িয়ে লেখা যায় এর জন্য সে চিন্তা শুরু করলেন। এরপর তিনি চিন্তা করলেন এই পদ্ধতিতে যে সংখ্যা পর্যন্ত লিখলাম তাকে আরেকবার লিখি। অর্থাৎ আরেকবার লিখতে হলে আমাদের আবার ০ থেকে শুরু করতে হবে এবং সেটা আমাকে বলতে হবে। যেমন দেখুন ৯৯ এর সাথে সে একটা ০ ইউজ করেছিল। তারপরে সে ৯৯ এর সামনে কয়টা ০ ইউজ করলো? ২টা ০ ইউজ করেছে। কিন্তু ৩টা ০ যখন লিখবে তখন এই ২টা ০'র সামনে সে আবার ১, তার মানে ২টা করে ০ সে কতবার ইউজ করলো? একবার ইউজ করছে। এটা বোঝাতে গিয়ে ২টা ০'র সামনে সে ১ ব্যবহার করেছে। এখন এরপর আমরা যদি খেয়াল করি উপরে লেখা বামের অঙ্কগুলোতে, তাহলে দেখব সেখানেও আমরা একবার করে ৯ বার সবগুলো প্রতীক লিখে ফেলেছি। অতএব আমাকে আরেকটি ০ বসাতে হবে। এখন আর বাম পাশে যদি ১ লিখি তাহলে সে কি বলল? এখন আর বাম পাশে যদি ১ লিখি তাহলে অর্থাৎ ২টা ০ তো একটা করে ০ ব্যবহার করা শেষ। এবার সে ভাবল যে ২টা করে ০ ব্যবহার করব। কিন্তু তার সামনে যদি ১ লিখি তাহলে কি হবে? এই ২টা ০'র বাম পাশে যে ১ অর্থাৎ ১০০ এর বাম পাশের ১ কিন্তু ২ অঙ্কের সংখ্যার বাম পাশের সংখ্যাগুলোর কয়বার লেখা হয়েছে তা প্রকাশ করছে। অর্থাৎ ২টা করে ০ কতবার লেখা হয়েছে সেটা প্রকাশ করছে। দেখুন এখানে ২টা করে ০ একবার লেখা হয়েছে জন্য সে সামনে ১ দিয়েছে। এই আগের কনসেপ্টটাই। এখন সে ভাবলেন কিন্তু ২ অঙ্কের সংখ্যার ডান পাশের সংখ্যাগুলো কি দিয়ে প্রকাশ করেছে? অর্থাৎ ২ অঙ্কের সংখ্যার ডান পাশের সংখ্যাগুলো কি দিয়ে প্রকাশ করেছে? এরপর একটি নাম দিলেন। এরপর তিনি ২ অঙ্কের সংখ্যার বাম পাশের সংখ্যাটিকে দশক এবং ৩ সংখ্যার বামের সংখ্যাটিকে শতক নাম দিলেন। অর্থাৎ তিনি এই যে ২ অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আছে তার বাম পাশের যে অঙ্কটা আছে তাকে সে দশক এবং ৩ অঙ্ক যেখানে আছে তার বাম পাশের অঙ্ককে সে শতক নাম দিলেন। এরপর আমরা যদি দেখি প্রথম একটার ১০ গুণ হলো ১০ এবং ১০ এর ১০ গুণ হলো
100। এটা সে বোঝাতে চাইলেন যে এভাবে নাম দেওয়ার পর দেখা গেল কি যে প্রথম এক যেটা লেখা হয়েছিল তার 10 গুণ হয় কত? 10। আবার যে 10 লেখা হয়েছিল সেই 10-এর 10 গুণ কত হয়? 100। এখানে একটি চমৎকার জিনিস উনি খেয়াল করলেন যে আমি যদি সংখ্যাগুলোকে পাশাপাশি লিখতে থাকি এবং আমি একই স্থান থেকে আরেক স্থানে আসি, তবে সংখ্যাটা 10 গুণ বাড়ে। অর্থাৎ দুটো অঙ্ক পাশাপাশি লিখলে এক অঙ্ক থেকে অন্য একটা অঙ্কে গেলে অঙ্কটা কত গুণ বেড়ে যায়? সংখ্যাটা কত গুণ বেড়ে যায়? 10 গুণ বেড়ে যায়। এখন কিন্তু আমরা শিখে ফেললাম এবং 3 সংখ্যায় আমি 3টা 9 পর্যন্ত লিখতে পারবো এবং এরপর আবার এক ঘর বামে বাড়াবো, অর্থাৎ বামে বাড়বে। এভাবে যতবার স্থানের পরিবর্তন হবে ততবার 10 গুণ হয়ে বাড়তে থাকে। এভাবে গণনার চিন্তা থেকেই আসলে দশমিক পদ্ধতিটা আসলো। তাহলে আমরা যে দশমিক পদ্ধতি লিখতেছি, এই দশমিক পদ্ধতিটা মূলত এইভাবে আর্যভট্ট ধীরে ধীরে চিন্তা করলেন। আমরা যদি এখন দেখি যে প্রত্যেকবার স্থান পরিবর্তনে 10 গুণ করে বেড়ে যাচ্ছে এবং সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমাদের হাতের 10টি আঙ্গুল দিয়ে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা চিহ্ন বা প্রত্যেককে দেখানো বা প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো বলা হচ্ছে কি যে তাহলে আমাদের সংখ্যা পদ্ধতিতে 10টা চিহ্ন বা প্রতীক রয়েছে, যার বাংলায় একটা নাম দিলাম অঙ্ক আর ইংরেজিতে একটি নাম দিলাম ডিজিট। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি তাদের একটি নাম দিলাম, সেটা হবে কি? অঙ্ক। তাদেরকে কি বলবো আমরা? অবশ্যই অঙ্ক বলবো। আর ইংলিশ এদেরকে বলা হবে ডিজিট। কি বলা হবে? ডিজিট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেখছি, ওরা নিজেরাই একটা কিছু প্রকাশ করে, অর্থাৎ ওদের দাম আছে। তবে এককভাবে 0 এর কোনো দাম বা মূল্য নেই। তাই 0কে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয়। এজন্য 0কে বলা হয় সহকারী বা ইংরেজিতে অক্সিলারি। আর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, ইংরেজিতে সিগনিফিকেন্ট নাম্বার। আমরা আগে রোমান সংখ্যার কথার সময় বলেছিলাম XX বা XC এভাবে পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় সংখ্যা পাতন বা নোটেশন। কোনো সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা 0 থেকে 9 এই চিহ্নগুলোকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে লিখব, যে পদ্ধতিতে প্রতিবার যখন সংখ্যাটা বাম দিকে আসবে তখন সেটা তার 10 গুণ বেড়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি একটি সংখ্যা 123। কত দেখতে পাচ্ছি? 123। এখানে 3টে অঙ্ক আছে। তিনি ডান দিক থেকে একক, দশক, শতক এভাবে প্রতিটির একটি করে নাম দেন। সেক্ষেত্রে এই যে 123 এর মূলত তৃতীয় স্থানে যে আছে তাকে সে একক বলল, দ্বিতীয় স্থানে যে আছে তাকে সে দশক বলেছেন এবং তৃতীয় স্থানে যে আছে তাকে সে শতক বলেছেন। আশা করি বুঝতে পেরেছ। এটা পড়ার সময় আমাদের পড়তে হবে এভাবে: 1 শতক, 2 দশক, 3 একক। সংখ্যাটার সত্যিকারের মান হবে একটা শতক অর্থাৎ 100, 2টা দশক অর্থাৎ 20 এবং 3টা একক অর্থাৎ 3 গুণন 1। এই 100 এবং 20 এবং 3-এর যোগফল হবে মূলত 123। এভাবে আমরা সংখ্যাগুলো লিখতে শুরু করলাম এবং লেখার ফলে কিন্তু আমরা দশমিক পদ্ধতি পেয়ে গেলাম। আশা করি বন্ধুরা তোমরা খুব চমৎকারভাবে বিষয়টি বুঝতে পেরেছ। আরো যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে জানানোর চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করবার চেষ্টা করব। ওকে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই 5 এবং 6 পৃষ্ঠা থেকে জানবার চেষ্টা করলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা 6, 7, 8 এই পৃষ্ঠাগুলো থেকেও ধারাবাহিকভাবে ভিডিও দেবার চেষ্টা করব। তাহলে সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।